কিরে ভাই, আমরা কি শুনলাম তুই নাকি তুই যমজ বোনকে একসাথে বিয়ে করবি বলে ঠিক করেছিস? এ তো অদ্ভুত ঘটনা। আমাদের এলাকার মানুষজন এরকম ঘটনা আগে কখনোই শোনেনি। এটা কি সত্যি? হ্যাঁ রে, তুই একদমই ঠিকই শুনেছিস। দুই যমজ বোনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর 2 সপ্তাহ পরে আমার বিয়ে। আর তাছাড়া এতে অত বেশি অবাক হওয়ার তো কিছু নেই। দেখ না, কদিন আগেই তো কাঞ্চন মল্লিকের মতো রোগাপটকা একটা লোক আবার একটা বিয়ে করলো, আর আমি করলেই দোষ। শোন ভাই, বউ মানেই হলো ঝামেলা। একটা বউ নিয়েই তো আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। বাইরে বেরোলে বাড়িতে তো যেতেই ইচ্ছা করে না, বাড়ি গেলেই ঝগড়া ঝামেলা শুরু। কখনো বউয়ের সঙ্গে আমার বোনের ঝগড়া হচ্ছে, কখনো আমার মায়ের সঙ্গে আমার বউয়ের ঝগড়া হচ্ছে, আর তারপর বাকি সময়টা আমার বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়। আর সেখানে তুই 2 যমজ বোনকে একসঙ্গে বিয়ে করছিস। এখনো সময় আছে, তো সিদ্ধান্ত পরিবর্তন করে নে। এই রাকেশ, তুই চুপ কর। আমি বুঝতেই পারছি মনোরঞ্জনের উপর তোর হিংসা হচ্ছে। তুই সব ছাড় তো মনোরঞ্জন। তুই আগে বলতো এই অসাধ্যটা কিভাবে তুই সাধন করলি? 2 যমজ বোন তোর সঙ্গে বিয়ে করতে রাজি হলো কিভাবে? তুহিনের কথা শুনে মনোরঞ্জন আসল ঘটনা বলতে শুরু করে। পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। তারা 2 যমজ বোন দেখতে একেবারে হুবহু একই রকমের ছিল। তাদের মধ্যে পৃথকীকরণ বা শনাক্তকরণ করার মতো কোনো রকমেরই উপায় ছিল না। কিন্তু তাদের 2 যমজ বোনের মধ্যে কোনো রকমের ভালোবাসাও ছিল না। তারা সবসময় যেন শত্রুর মতোই একে অপরের সঙ্গে ঝগড়া করে থাকে। এখন তারা বিবাহ উপযোগী হয়ে যাওয়ার পরও বিভিন্ন ছোট বড় কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এমনকি একদিন তাদের 2 বোনকে পাত্রপক্ষ দেখতে আসে, আর সেই পাত্রকে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনেরই একসঙ্গে পছন্দ হয়ে যায়। ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আর আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। আমি এখনই গিয়ে বাবা মাকে জানিয়ে দিচ্ছি। এই, তুই আবার আমার সঙ্গে শত্রুতা করা শুরু করেছিস? ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম। এতদিন পর কোনো ছেলেকে আমার পছন্দ হয়েছে, আর আমি ওই ছেলেটাকে বিয়ে করব। এ তো ভারী সমস্যা। আমাদের দুজনেরই একই ছেলেকে পছন্দ হলো। আচ্ছা চল, ঝগড়া করার আগে ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করি ও কাকে বিয়ে করতে চায়। ও যাকে বিয়ে করতে চাইবে তার সঙ্গে ওর বিয়ে হবে। চল। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি মদন নামে সেই পাত্রের কাছে যায়। আচ্ছা শোনো, আমাদের 2 যমজ বোনেরই তোমাকে পছন্দ হয়েছে। তোমার কাকে পছন্দ হয়েছে বলো তো? আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করতে চাও? তোমাদের দুজনকে তো একই রকম দেখতে, পুরো সেম টু সেম। তাই যে কোনো একজনকে বিয়ে করলেই হবে, আমার কোনো আপত্তি নেই। এমন কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনই সেই ছেলেটার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তারা মদনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এভাবেই কিছুদিন পরপরই পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোনকেই পাত্রপক্ষ দেখতে আসে। কিন্তু কোনো ছেলেকেই পিঙ্কি এবং রিঙ্কি সেরকম ভাবে আর পছন্দ হয় না। একদিন খবর পেয়ে মনোরঞ্জনও 2 যমজ বোনকে দেখতে চলে আসে, আর এবারও মনোরঞ্জনকে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনেরই খুবই পছন্দ হয়। তাই তারা নিজেদের মধ্যে আবার ঝগড়া করা শুরু করে দেয়। দেখ, যতই হোক না কেন আমি তোর থেকে 2 মিনিটের বড়। সেই হিসেবে তো তোর আগে আমার বিয়েটাই হওয়ার কথা। তাই এবার কিন্তু এই ছেলেটাকে আমি বিয়ে করব। তোর জন্য যদি এই ছেলেটা এবার হাতছাড়া হয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। 2 মিনিটের বড় হয়ে তুই নিজেকে কি মনে করছিস? তুই আমার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করবি, আর আমি সেটা বাড়িতে বসে বসে দেখবো? হ্যাঁ, হতেই পারে না। মনোরঞ্জনকে আমি বিয়ে করব। 2 বোনকে এভাবে ঝগড়া করতে দেখে মনোরঞ্জন তাদের কাছে এসে বলে, আচ্ছা আমি একটা কথা বলবো। আসলে তোমরা যেমন 2 যমজ বোন আমাকে পছন্দ করেছো, সেরকমই তোমাদের দুজনকেই আমার পছন্দ হয়েছে। তাই তোমরা বেকার ঝগড়া করো না। 2 বোনই আমাকে বিয়ে করতে পারো, কারণ আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আর অত বড় বাড়িতে কেবলমাত্র আমি একাই থাকি। তাই আমাকে যদি তোমরা 2 যমজ বোন বিয়ে করো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমাদের। মনোরঞ্জনের কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেরই খুবই ভালো লাগে। আরে বাহ, এরকম কিছু তো আমাদের মাথায় আগে আসেনি। যা, তোমার প্রস্তাব কিন্তু আমাদের 2 বোনেরই খুবই ভালো লেগেছে। আমাদের দুজনেরও তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, আর আমাদের বাবা মাকে ভালো মতো বোঝালে বাবা মাও আমাদের খুশির জন্য রাজি হয়ে যেতে পারে। এই শুনে মনোরঞ্জন খুবই খুশি হয়। এভাবেই 2 যমজ বোনের সঙ্গে খুব সহজেই মনোরঞ্জনের বিয়ে ঠিক হয়ে যায়। আর সেই খবর চারিদিকে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এরকম অদ্ভুত ব্যাপার নিয়ে সকলেই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। কিন্তু মনোরঞ্জন শুধুমাত্র নিজের বিয়ের জন্য দিন গুনতে থাকে, কারণ একসঙ্গে 2 বোনকে বিয়ে করতে পারবে বলে মনোরঞ্জন নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করতে থাকে। দেখতে দেখতে মনোরঞ্জনের সঙ্গে পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আচ্ছা মনোরঞ্জন, আমার রুমটা কোনটা আমাকে দেখিয়ে দাও, আমি ড্রেসটা চেঞ্জ করব। হ্যাঁ, এই যে এই ডান দিকের ঘরটা তোমার, আর রিঙ্কি এই বাঁ দিকের ঘরটা তোমার। যাও, তোমরা নিজের ঘরে গিয়ে রেস্ট করো। আমি একটু বাইরে থেকে বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। এই দাঁড়াও, তুমি এখন কোথাও যাবে না। আমার রুমটা দেখে মনে হচ্ছে রিঙ্কির ঘরটা থেকে আমার ঘরটা ছোট। আমি আগে ভালো করে দেখবো। আমি কিন্তু ছোট রুমে থাকবো না, আমার বড় রুম পছন্দ।
বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে পারলি না, অমনি আমার সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা শুরু করে দিলি। নিজের রুম ছেড়ে আমার রুমটা তোর পছন্দ হলো? আমার তো তোর রুমটা দেখে বড় মনে হচ্ছে, বরং আমার রুমটা ছোট। আরে না না, দুটোই রুম সেম সাইজের, কোনো তফাৎ নেই। ঘরের ফার্নিচারের জন্য শুধুমাত্র এরকম মনে হচ্ছে। দুটো রুম তো সেম মাপেরই বানানো হয়েছিল। না না, এটা হতেই পারে না। দুটো রুম এক কিছুতে হতেই পারে না। আমার চোখ অতটাও খারাপ নয়। মনোরঞ্জন, তুমি এক কাজ করো তো, তুমি মেজারিং টেপ নিয়ে এসো। আমি মেজারিং টেপ দিয়ে মেপে দেখব কোন রুমটা বড়। যদি দুজনের রুম একই সাইজের হয় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আমরা দুজনেই তোমার বউ, তাই সবকিছুতেই আমাদের তো সমান অধিকার থাকা দরকার, তাই না? পিঙ্কির কথা শুনে মনোরঞ্জন প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, এখন তুমি মেজারিং টেপ দিয়ে মাপ করে দেখবে? এ কি ঝামেলায় পড়লাম। ঠিক আছে দাঁড়াও, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো আমি এখনই তোমাকে মেজারমেন্ট করে টেপ দিয়ে তোমাকে মেপে দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমরা তো তোমাদের ভারী ভারী লেহেঙ্গাগুলো খুলে ফ্রেশ হয়ে নিতে পারতে। আচ্ছা যাক, দাঁড়াও আমি আসছি। মনোরঞ্জন মেজারিং টেপ নিয়ে এলে তারা তিনজনে মিলে খুব ভালো মতো দুটো ঘর মেপে দেখে। কিন্তু দুর্ভাগ্যবশত দুটো ঘর মাপার পর দেখা যায় রিঙ্কির ঘর সত্যি সত্যি পিঙ্কির ঘরের থেকে মাত্র হাফ ফুট বড়। আর এই দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখলি, আমার চোখের আন্দাজ যতটাও খারাপ নয়। আমি বললাম তো, আমার রুম থেকে তোর রুমটা বেশি বড় মনে হচ্ছিল। আর আমি যেহেতু তোর থেকে 2 মিনিটের বড়, তাই এই বড় ঘরটাতে আমি থাকবো। বাবা, তুই কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? তুই বললি আর তোকে সহজেই আমি আমার ঘরটা ছেড়ে দেব? আমি তোকে কিছুতেই আমার ঘর দেব না। মনোরঞ্জন তোকে যেই ঘরে থাকতে বলেছে তুই সেই ঘরেই থাকবি। আর আমার ঘরটা মাত্র হাফ ফুট বড়। তুই এরকম করছিস যেন মনোরঞ্জন আমাকে রাজপ্রাসাদে থাকতে দিয়েছে আর তোকে কুড়ে ঘরে থাকতে বলেছে। এভাবেই দুই বোন ঘর নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। মনোরঞ্জন কিছুতেই দুই বোনকে শান্ত করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই দুই বোনের ঝগড়া তর্কাতর্কি মারপিটে পরিণত হয়। তারা দুই বোন বিয়ের ভারী ভারী লেহেঙ্গা গহনা পরে একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। দুই বোনে একে অপরকে আঘাত করতে করতে একে অপরের লেহেঙ্গাও ছিঁড়ে দেয়। আরে আরে, তোমরা কি করছোটা কি? বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেই তোমরা দুজনে মারপিট করা শুরু করে দিয়েছো। এগুলো কিন্তু একদমই উচিত নয়। পাড়াপড়শি কি বলবে বলো তো? এই বলে মনোরঞ্জন দুই বোনের ঝগড়া মারপিট থামানোর চেষ্টা করে। আর তাদের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে মনোরঞ্জন তার দুই নতুন বউয়ের হাতে মার খেয়ে যায়। বাপরে বাপ, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। এদেরকে শান্ত করতে গিয়ে আমিও তো মার খেয়ে গেলাম। কি জ্বালাই পড়লাম, জানি না এরা কতক্ষণে শান্ত হবে। আমি বরং যাই, বাড়ি থেকে ঘুরে আসি। এসব আর নেওয়া যাচ্ছে না। এই বলে মনোরঞ্জন বাইরে চলে যায়। রাত্রিবেলা মনোরঞ্জন ভয়ে ভয়ে বাড়িতে এসে দেখে তাদের দুই বোনের মধ্যে ঘর নিয়ে মীমাংসা হয়ে গেছে আর তারা দুজনেই শান্ত হয়ে এক জায়গায় বসে আছে। এই দেখে মনোরঞ্জন খুবই খুশি হয়। মনোরঞ্জনকে দেখে পিঙ্কি বলে, ওই তো আমাদের বরমশাই এসে গেছে। এই রিঙ্কি, তুই যা তাড়াতাড়ি রাতে রান্নাটা করে নে। তুই আজকে রান্না কর, কালকে আমি রান্না করব। মনোরঞ্জন এসো, ততক্ষণে তুমি আর আমি দুজনে মিলে গল্প করি। ও, তুই খুব চালাক তাই না? আমাকে রান্নাঘরে পাঠিয়ে তুমি আমার বরের সঙ্গে বসে বসে গল্প করবে কেন? আজকে তো আমারও বিয়ে হয়েছে। আমার কি ইচ্ছা করে না নতুন বরের সঙ্গে বসে বসে গল্প করার? আজকে তুই রান্না করবি, আমি মনোরঞ্জনের সঙ্গে গল্প করব। এই বাদরিমি, সবকিছুতে তোর প্রবলেম কেন রে? আমি যখন বলেছি আজকে তুই রান্না করবি তখন তোকেই করতে হবে, কারণ আজকে আমি খুব টায়ার্ড। সারাদিন ভারী ভারী লেহেঙ্গা পরে গহনা পরে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ও আচ্ছা, আমি বুঝি কোনো কিছু না পরে বিয়েটা করে ফেলেছি। তুই তো একাই মানুষ তাই না? আমি তো মানুষ নই, আমি তো ক্লান্ত হতে পারি না। আজকে শ্বশুর বাড়িতে এসে আমার প্রথম দিন, আমি রান্না করব না। কালকে আমি রান্না করব। যা তুই রান্না কর। দুই বোনকে এভাবে রান্না করা নিয়ে তর্ক বিতর্ক করতে দেখে মনোরঞ্জন ভীষণ পরিমাণে চাপে পড়ে যায়। সে মনে মনে ভাবে, এই বুঝি দুজনের মধ্যে আবার ঝগড়া হলো বুঝি। এই এই, তোমরা শান্ত হও, শান্ত হও প্লিজ। আমার কথাটা শোনো, আজকে তোমাদের কাউকে রান্না করতে হবে না। আজকে আমার নতুন দুই যমজ বউয়ের জন্য আমি নিজের হাতে রান্না করব। তোমরা এবার খুশি তো? বলো, তোমরা যে যার ঘরে চলে যাও। রান্না কমপ্লিট হলে আমি তোমাদের ডেকে নেব। এই শুনে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেই খুশি হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। আর মনোরঞ্জন কোনো উপায় না পেয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আমার কপালটাই খারাপ, একসাথে দুটো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, তবু আমাকে সেই রান্নাঘরে ঢুকে রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম দুটো বউ পাচ্ছি, একটা বউ রান্না করে খাওয়াবে আর একটা বউ সেই সময় আমার মাথা টিপে দেবে, পা টিপে দেবে, আমার সেবা যত্ন করবে। কিন্তু এতে কেসটা পুরো উল্টো হয়ে গেল। আজকে প্রথম দিনে এই অবস্থা, জানি না সারা জীবন কিভাবে কাটাবো। মনোরঞ্জন রান্না করতে করতে খুব ভালোভাবে অনুমান করতে পারে রাত্রিবেলা ঘুমানো নিয়েও দুই বোনের মধ্যে বড়সড় ঝগড়া হতে চলেছে। তাই মনোরঞ্জন আগেভাগেই আলাদা রুমে ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিন সে দুই যমজ বোনের মধ্যে কারোর ঘরেই ঘুমায় না। আর এর ফলে পিঙ্কি এবং রিঙ্কির মধ্যে সেদিন কোনো ঝগড়াও হয় না।
এভাবেই 2-3 দিন কাটে। কিন্তু এই 2-3 দিনের মধ্যে মনোরঞ্জন আরো বেশি পরিমাণে বিপদে পড়ে যায়, কারণ মনোরঞ্জন কিছুতেই তার দুই বউয়ের মধ্যে কোনো রকম পার্থক্য করতে পারে না। তাই সে পিঙ্কিকে মাঝে মধ্যে রিঙ্কি ভেবে ভুল করে বসে, আবার মাঝে মধ্যে রিঙ্কিকে পিঙ্কি মনে করে। জানো পিঙ্কি, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই লাল টকটকে শাড়ি পরে তোমাকে একদম লাল টুকটুকে পরীর মতো লাগছে। তোমার লাল লাল গাল, গোলাপি ঠোঁট, উফ, আমি পাগল হয়ে যাব। কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি পিঙ্কি নই, আমি রিঙ্কি। এখনো পর্যন্ত তুমি আমাদের দুই বোনের মধ্যে পার্থক্য করতে পারছো না? তার মানে পিঙ্কিকে তোমার বেশি ভালো লাগে, আমাকে ভালো লাগে না? পিঙ্কিকে যখন তোমার এতই সুন্দর লাগে, তাহলে পিঙ্কির কাছে যাও, আমার কাছে কেন এসেছো? এই বলে রিঙ্কি ঠাস করে মনোরঞ্জনের গালে একটা চড় দিয়ে সেখান থেকে চলে যায়। আর মনোরঞ্জন দুঃখিত হয়ে পড়ে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর মনোরঞ্জন আবার এক ভুল করে বসে। রিঙ্কি, আসলে আমি তোমাকে পিঙ্কির সামনে কিছু বলতে পারিনি তখন। আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সবগুলোই খুব সুস্বাদু হয়েছিল খেতে। তোমার দুই বোনের হাতে রান্না খেয়ে আমি যেটা বুঝলাম, তুমি বেশি ভালো রান্না করতে পারো। পিঙ্কি অতটাও ভালো রান্না পারে না। আচ্ছা, পিঙ্কি ভালো রান্না করতে পারে না, তাহলে ঠিক আছে, আজ থেকে আর পিঙ্কি তোমার জন্য রান্না করবে না। আমি রিঙ্কি নই, আমি পিঙ্কি। তুমি আমার কাছে এসে আমার নামে নিন্দা করছো? এই শুনে মনোরঞ্জন খুবই ভয় পেয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগেই পিঙ্কি মনোরঞ্জনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। এভাবেই মনোরঞ্জনকে প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। এভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে। কিন্তু একদিন যখন মনোরঞ্জন অফিস থেকে বাড়িতে ঢোকে, তখন সে দেখে যে তার দুই যমজ বোন নিজেদের মধ্যে ভীষণ বাজেভাবে মারপিট করছে। দুই বোন একে অপরের দিকে ঘরের বিভিন্ন জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। মনোরঞ্জন কিছু বলতে যাবে তার আগেই একটা বড় ফুলদানি মনোরঞ্জনের মাথায় এসে লাগে। এর ফলে মনোরঞ্জনের মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। অনেক হয়েছে, আর নয়। তোমাদের দুই যমজ বোনকে নিয়ে সারা জীবন সংসার করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের দুজনকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তোমাদের দুজনকেই ডিভোর্স দিতে চাই, আর তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মনোরঞ্জন কিছুতেই পিঙ্কি এবং রিঙ্কির সঙ্গে থাকতে চায় না। সে তাদের দুই বোনকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কয়েক মাসের মধ্যেই মনোরঞ্জন দুই বোনকে ডিভোর্স দিয়ে দেয়। এরকম ঘটনা জানাজানি হলে পিঙ্কি এবং রিঙ্কি দুই বোনকে কেউ আর বিয়ে করতে চায় না। অন্যদিকে মনোরঞ্জনেরও বিয়ের প্রতি পুরোপুরি ভরসা উঠে যায়। তাই সেও আর বিয়ে না করে সারা জীবন সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নেয়। মিতা তার স্বামী, শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সঙ্গে একটি শহরে থাকে। তাদের সংসারে ঝগড়া অশান্তি সেরকম কিছু নেই বললেই চলে। কিন্তু মিতার শ্বশুর বাড়িতে অতিথি আসবে শুনলেই তার একেবারে গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে। সে শুধু এটাই ভাবতে থাকে যে বেশি অতিথি আসলে তাকে বেশি খাটতে হবে। আর এই কারণেই মিতা তার শ্বশুর বাড়িতে অতিথিদের আগমন একেবারেই হাসি খুশি ভাবে মেনে নিতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন তাদের এক আত্মীয় ফোন করে জানায় যে সে মিতার শ্বশুর বাড়িতে কয়েকদিনের জন্য থাকতে আসবে। ব্যাস, আমার সুখের দিন শেষ। এবার না আমি শান্তিতে ঘুমাতে পারবো, না শান্তিতে খেতে পারবো, না শান্তিতে নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরতে পারবো, আর না আমি শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারবো। তুমি আপাতত একটু শান্তিতে নিঃশ্বাস নাও। তুমি এত চিন্তা করো কেন বলো তো? মাসি তো আসবে বলেছে, এখনো তো আসেনি। তুমি তোমার মাসিকে চেনো না? তুমি জানো না কিভাবে সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে? পান থেকে চুন খসলেই তো মিতার নামে বিচার সভা বসাতে ওনারা একবারও ভাবে না। আমি জানি মাসি ওরকমই, শুধু তোমার সাথে নয়, মাসি সবার সাথে এরকম করে। এত ভয় পেও না মিতা। মাসি তো মায়ের সাথে দেখা করতে আসছে, কিছু দরকারি কথা আছে হয়তো। একটা দরকারি কথা বলতে কতদিনই বার থাকবে? ছোটবেলায় হিংসুটে দৈত্য গল্পে পড়েছিলাম যে সে তার বন্ধুর বাড়িতে দরকারি কথা বলতে গিয়ে 7 বছর কাটিয়েছিল। আর তুমি বলছো দরকারি কথা বলতে আর কতদিন লাগে? মিতা তার বাড়িতে কোনো মতেই অতিথিকে পছন্দ না করলেও তার সবচেয়ে বেশি অপছন্দ তার মাসি শাশুড়ি মাকে নিয়ে। কারণ মিতার মনে হয় সুলেখা দেবী একেবারে তাকে পছন্দ করতে পারে না। কারণ সুলেখা দেবী তার সমস্ত কাজে সমস্ত কথাই খুঁত ধরে। আগেরবার যখন সুলেখা দেবী তার শ্বশুর বাড়িতে এসেছিল, তখন মিতা শরীর খারাপের বাহানা করে বাপের বাড়িতে পালিয়ে গিয়েছিল। কিন্তু বারবার তো এক অজুহাত দিতে পারবে না, এই ভেবে শ্বশুর বাড়িতে মিতাকে থেকে যেতে হয়। কয়েকদিনের মধ্যে সুলেখা দেবী মিতার শ্বশুর বাড়িতে চলে আসে। ইস, কি নোংরা ঘর বাড়ি, ঠিক করে ঝাড়া হয় না দেখলেই বোঝা যাচ্ছে। শাশুড়ি সব দায়িত্ব বৌমার হাতে দিয়ে নিজে ধেই ধেই করে নেচে বেড়ালে সংসারের হাল তো এরকমই হবেই। বাজে কথা বলিস না দিদি। আর তুই কোথায় দেখলি ঘর নোংরা? অনেক ভালো করে পরিষ্কার করা হয়েছে। বৌমা নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়েছে। হ্যাঁ
সেই তো খুব উদ্ধার করে দিয়েছে তোর বৌমা, দাঁড়িয়ে থেকে তদারকি করেছে। বাবারে কত খাটনি, আহারে মেয়েটার কত কষ্ট। তোর কি ওকে পছন্দ নয়? সত্যি করে বলতো, মেয়েটা যাই করে তাতেই তোর সমস্যা হয় কেন? আশ্চর্য, আজকে সবে মাত্র এলি আর এসেই শুরু করে দিলি। আজ আমাদের বাবা মা বেঁচে থাকলে তোকে নিয়ে খুব গর্ব করতো, বুঝলি? সত্যি বলছি। তা কেন? কি বলতে চাইছিস ঠিক করে বল। এই যে তুই তোর বড় দিদির বাড়িতে আসা নিয়ে এত চিন্তিত, নিজের বৌমার জন্য নিজের মায়ের পেটের বোনকে এভাবে অপমান করছিস, এগুলো তো খুব গর্বের, তাই না? এই কথা শুনে নন্দিনী দেবী খুবই রেগে যায়। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুলেখা দেবী সারা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে আর নাক সিটকে কেমন একটা যেন চোখ মুখ করতে থাকে। মিতা এবং পল্লব জানালার বাইরে থেকে সবই দেখতে পায়। সুলেখা দেবী বাড়িতে ঢুকেই যা শুরু করেছে সেটা দেখে মিতা থরথর করে কাঁপতে থাকে। মিতা ঘরের কাজ ভালো করে করতে পারলেও সে অতটাও গৃহকর্মে নিপুণা ছিল না, আর ভুল তো মানুষ মাত্রই হয়। মিতার মাসি শাশুড়ি মায়ের কাছে মিতার করা সামান্যতম ভুলও খুব বড় অপরাধের মতো হয়ে যায়, আর সেই কারণে মিতা এত ভয় পায়। আমি বলেছিলাম না তোমার মাসি আমাকে পছন্দ করেন না, দেখলে তো আমার জন্য মায়ের সাথে কেমন খারাপ ব্যবহারটাই না করলো। এবার আমার সত্যিই খুব ভয় করছে। ওরে বাবা, মাসি কি বাঘ নাকি ভাল্লুক? কয়েকদিন থাকবে তারপর তো চলেই যাবে। সেই কয়েকদিন তুমি একটু নিজের ভয়টাকে কাবু করে মাসির সাথে বন্ধুত্ব পাতিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার মাসির সাথে বন্ধুত্ব? তার চেয়ে ভালো আমি বাঘের মুখে হাত ঢুকিয়ে বাঘকে খাবার খাইয়ে দিয়ে আসবো, ওটা অনেক বেশি সোজা হবে। তোমার মাথায় এই উদাহরণগুলো আসে কিভাবে? তুমি মাসিকে যেভাবে ভয় পাও সেটা যদি মাসি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে আরো ভয় দেখাবে। আরে ভয়ের থেকেও বেশি ভয়ানক কেউ কি হতে পারে? যাই হোক বাদ দাও, আমি চাই কুর্তিটা পাল্টে একটা শাড়ি পরে নি। আমাকে কুর্তি পরে দেখলে মাসিমণি আমার আলমারিতে আগুন লাগিয়ে দেবে। মিতার কথা শুনে পল্লব নিজের হাসি থামাতে পারে না, আর পল্লবকে দেখে মিতা আরো রেগে যায়। মিতা তাড়াতাড়ি করে নিজের জামা পাল্টে আগে শাড়ি পরে নেয়। সে চা এবং মিষ্টি নিয়ে সুলেখা দেবীর ঘরে যায়। সেখানে যেতেই তার হাত পা যেন কাঁপতে থাকে। তবুও মিতা একাই তার মাসি শাশুড়ি মায়ের ঘরের দিকে যায়, যাতে সুলেখা দেবীর অতিথি আপ্যায়নে কোনো রকমের ত্রুটি না থাকে। এই কাজটাও কি তুমি দাঁড়িয়ে থেকে করেছো নাকি নিজের হাতে বানিয়ে এনেছো? চায়ের কথা বলেছি, মিষ্টি বানানোর মুড হচ্ছে তোমার নেই সেটা আমি জানি। মিষ্টিগুলো আমি পছন্দ করে বাজার থেকে কিনে এনেছি, আর চাটা তো আমি নিজেই বানিয়েছি। আপনি খেয়ে বলুন না কেমন হয়েছে। মিতার কথা শুনে সুলেখা দেবী চায়ে চুমুক দেয়। চায়ে চুমুক দিতেই সে থু থু করে চাটা ফেলে দেয়। মিতা এই দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এটা চা হয়েছে? আমার বোনের বাড়িতে বোধহয় আজকাল এমন চা খাওয়া হয়। আমার বাড়িতে চায়ের কাপ ধোয়া জলটাও বোধহয় এর থেকে সুস্বাদু খেতে হয়। আপনি কি ওটাও খেয়ে দেখেছেন? আপনার যে এসব অদ্ভুত জিনিস খেতে ভালো লাগে তা তো আমি জানতাম না। বিশ্বাস করুন, মাও কখনো বলেনি। এরকম জানলে তো আমাকে এত খাটতেই হতো না। একদম বেশি পাকা পাকা কথা বলবে না। খেয়ে দেখতে যাব কেন? জিনিস দেখলেই তো বোঝা যায় তার স্বাদ কিরকম হতে পারে। এই কথাটা তোমাকে যদি আমি আগে বলতাম তাহলে কি তুমি আমাকে চায়ের কাপ ধুয়ে জল খাওয়াতে? না না, এমনটা আমি করতে পারি বলুন? আপনি আমাদের বাড়ির শ্রদ্ধেয় অতিথি বলে কথা। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আমাকে দেখলে নিশ্চয়ই আপনার খুব সুস্বাদু লাগে, আর নিজের অজান্তেই এভাবে আমার প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব আপ্লুত। ইসছি, আমার শুধু শুধু তোমাকে সুস্বাদু মনে হবে কেন? আমি কি মানুষ খাই নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ভুলভাল কথা বলছো? এই কারণে আমি বোনকে বলি তোমাকে একটা মাথার ডাক্তার দেখানো দরকার। আমার মাথা একেবারে ঠিক আছে, তা না হলে এটা খেয়ে কি আপনি এত মজা পেতেন? আমি এবার আসি কেমন? অন্য কিছু দরকার লাগলে একবার ডাকবেন, আমি চলে আসবো। এই বলে মিতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে সুলেখা দেবীর ঘর থেকে সে পালিয়ে যায়। প্রথমবার মিতা সুলেখা দেবীর মুখে মুখে এমন উত্তর দেওয়ায় সুলেখা দেবী প্রচন্ড রেগে যায়। তারপর থেকে সে মিতাকে আরো ব্যতিব্যস্ত করতে শুরু করে। সুলেখা দেবী জানে মিতা কিংবা তার বাড়ির কেউই অতিথি আপ্যায়নে কোন রকমের ত্রুটি রাখবে না, আর সেই কারণে সুলেখা দেবী যা বলবে মিতা সমস্ত কথা শুনে নিয়ে তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে, আর প্রত্যেকবার তাই হয়। কিন্তু এবারে তার অন্যতা হতে দেখে সুলেখা দেবী প্রচন্ড অবাক হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন সবাই খেতে বসেছে, এমন সময় এই মেয়েটা আসার পর থেকে তোদের বাড়িতে আমার আর কিছুই করতে ভালো লাগে না। প্রত্যেকদিন কোনো নতুন জিনিসে আমার মাথা খারাপ হয়ে যায়। তুই তো এই বাড়ির অতিথি দিদি, ও তো এই বাড়ির পার্মানেন্ট সদস্য। তুই এক সপ্তাহ থাকবি, এক মাস থাকবি, তারপর তো নিজের বাড়িতেই চলে যাবি। কিন্তু ওকে তো এখানেই থেকে সংসার করতে হবে। ওকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে তুই কি আনন্দ পাস বলতো?
বারবার মনে করিয়ে দিস কেন যে আমি তোদের বাড়ির অতিথি? আমাকে নিয়ে তোদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি আজকেই চলে যাব। না না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না মাসিমণি, কিন্তু তুমি ওই কথাটা কেন বললে সেটার উত্তর দাও। আমি আবার কি করলাম? এটা একটা রান্না হয়েছে। এই রান্না খাওয়ানোর জন্য এত ঘটা করে আমাকে বারবার আমার ঘর থেকে ডাকতে যাচ্ছিলে। এই খাবার কি আমি সারাদিন কাটাবো? আবার রাতেও তো এই খাবারই খেতে হবে। কিন্তু আমি তো... চুপ করো একদম। সবসময় মুখের গোড়ায় যেন উত্তর লেগেই থাকে। বড়রা কথা বললে যে মুখ বুঝে শুনতে হয় সেটুকু শিক্ষাও তোমার নেই। যেই কিছু বলবো অমনি তুমি ফস করে উঠবে। হ্যাঁ, আমি আপনার মুখে মুখে উত্তর দিতে চাইনি মাসিমণি। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে আজকে রান্নাটা তো আমি করিনি। আজকে রান্নাটা মা আর বাবা দুজনে মিলে করেছে। ওরা বলল ওরা জানে আপনার পছন্দের খাবার কি, তাই ওরা রান্নাটা করতে চায়। আপনি শুধু শুধু আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। সুলেখা দেবী মিতাকে অপদস্থ করতে গিয়ে নিজের বোন এবং বোনের স্বামীকে এভাবে অপমান করে ফেলবে সে নিজেও ভাবতে পারেনি। এই ঘটনায় নন্দিনী দেবী এবং তার স্বামী দুজনেই খুবই কষ্ট পায়। সুলেখা দেবী আর কিছু না বলে চুপচাপ নিজের মতো খাবার খেতে থাকে। মিতা এই সমস্ত ঘটনায় বড্ড মজা পায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সুলেখা দেবীরও বাড়ি ফিরে যাওয়ার মতো সময় হয়ে আসে। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু আপনাকেই আমাদের বাড়িতে আসতে দেখেছি। আপনি তো কখনো আমাদের কাউকে আপনার বাড়িতে যেতে বলেন না। এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি। দাদা ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে মাসি আমাদের ওই বাড়িতে আর একদমই ডাকে না। ও আমাদের বাড়িতে এসে যেভাবে আমার বৌমাকে বিরক্ত করে, ও চায় না আমিও সেই জিনিসটা ওর বৌমার সঙ্গে করি। তাইও আমাদেরকে কখনো নিজের বাড়িতে ডাকে না। আমি যাওয়ার আগেও তোরা আমার সাথে এমন ব্যবহার করবি? ঠিক আছে কর, যতই হোক আমি তো এই বাড়ির অতিথি। এরকম নানান কথা বলে সুলেখা দেবী পুরো আলোচনার বিষয়টাকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়। সেদিন সুলেখা দেবী বাড়ি ফিরে গেলে পল্লব এবং মিতার মাথায় সুলেখা দেবীর বাড়িতে যাওয়ার ইচ্ছা যেন জাঁকিয়ে বসে। তারা দুজনেই ঠিক করে কাউকে কিছু না জানিয়ে তারা তাদের মাসির বাড়িতে চলে যাবে। যেমন ভাবা তেমনই কাজ। পল্লব অফিস থেকে ফিরেই মিতাকে নিয়ে তার গাড়িতে করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সুলেখা দেবীর বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা বাড়ির বাইরে থেকেই খুবই চেঁচেমেচির আওয়াজ পায়। তারা ভীষণই ভয় পেয়ে যায়। আমি তো সব কাজ করে দিচ্ছি বৌমা, তবুও তুমি এরকম করছো কেন? পাড়ার লোক শুনতে পেলে কি বলবে? শুনতে পেলে পাক, আমার কিছু এসে যায় না। আপনি জানেন না আমি ঘরের কোনো কাজ পারি না, তবু আপনি 1 মাস বোনের বাড়িতে কাটিয়ে এলেন। বলে তো গিয়েছিলেন দরকারি কথা বলতে যাচ্ছেন, তাতেও এতদিন সময় লেগে গেল কেন? ওরা তো আমাকে আসতেই দিতে চায়নি, তাই দেরি হলো। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি এখনই সব করে দিচ্ছি। এই বলে সুলেখা দেবী ঘর মুছতে শুরু করে দেয়। ঘরের বাইরে তাদের মাসিমণির সঙ্গে এরকম ব্যবহার হতে দেখে মিতা এবং পল্লব তাদের চোখের জল ধরে রাখতে পারে না। তারা বাধ্য হয়ে ভেতরে ঢুকে আসে। তাদেরকে দেখে রজনী এবং সুলেখা দেবী দুজনেই খুবই চমকে যায়। আপনার সাথে এরকম ব্যবহার করা হয়, তাও আবার আপনার বাড়িতে? সেটা আপনি আমাদেরকে একবারও জানালেন না কেন? জানালে কি করতে? আর কাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির ভেতর ঢুকেছো? বেরিয়ে যাও বলছি। আগে জানলে সোজা পুলিশে খবর দিতাম। বৌমাদের উপর অত্যাচার করলে সেটা বধূ নির্যাতন, আর শাশুড়ি নির্যাতন বোধহয় কোনো নির্যাতন নয়, তাই না? এভাবে একজন বয়স্ক মহিলাকে দিয়ে তুমি সারা বাড়ির কাজ করাচ্ছ আর নিজে সোফায় বসে পা দোলাচ্ছ। তোমাকে আমি জেলে পাঠাবই। এই পুরো ঘটনাটা আমি আর পল্লব রেকর্ড করে নিয়েছি, আর নিজেদের চোখেও দেখেছি। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মিতার এই কথা শুনে রজনী হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। মিতা তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। ওকে ক্ষমা করে দাও বৌমা, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, আর ও এরকম কখনো করবে না। ওর হয়ে আমি তোমার কাছে কথা দিচ্ছি। আর ও আমার সাথে এরকম ব্যবহার করে বলেই আমি বোনের বাড়িতে গিয়ে সব রাগ তোমার উপরে তুলে ফেলতাম। পরে মনে মনে খারাপ লাগলেও আমি কিছুতেই রাগ দেখানোটা আটকাতে পারতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি আপনার উপর কখনোই এতটা রেগে থাকিনি যে আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনার রাগকে ভয় পেতাম, এই যা। আর এই যে তুমি শুনলে তো, তুমি এত দোষ করার পরেও তোমার শাশুড়ি মা তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে। এরপরে যেন এরকম কাজ আর কখনো করো না। আর এই ভিডিওটা আমার কাছেই থাকবে, কথাটা মাথায় রেখো। রজনী কথা দেয় সে আর কখনো এমন কাজ করবে না। সুলেখা দেবীর পরিবারেও এভাবে শান্তি ফিরে আসে। আজকাল নন্দিনী দেবী এবং মিতাও সুলেখা দেবীর বাড়িতে মাঝে মাঝে ঘুরতে আসে। সুলেখা দেবী আর আগের মতো মিতার উপর রেগে থাকে না। এভাবেই তারা তাদের আগামী জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।